ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আরও একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্যামেরাটা করার একদম সুযোগ পাইনি, কারণ সকাল থেকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে ডিউটি যাওয়ার তাড়া থাকে, তো ততক্ষণ ক্যামেরাটা করা সম্ভব হয় না। তো এখন ডিউটি বেরিয়ে গেছে, ধীরে সুস্থে তোমাদের সাথে চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে, নতুনভাবে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, কাঁকড়ার কারি। তো কে কে ভালোবাসো অবশ্যই বলবে। তাকুর তাকুর তাকা, যাচ্ছে শেয়াল ঢাকা, থাকে 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 হুক্কা হুয়া ডাকে, চাঁদপুরের সেই কাকড়া বুড়ি কামড়েছে তার নাকে। ছোটবেলার সেই কবিতাটা আজও আমাদের মনে একদম গেঁথে আছে। এই কবিতাটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আশা করি আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলায় আমরা এই গল্পটা ভীষণ পড়তাম। ছোটবেলায় এই কাঁকড়াটা দেখে ভয় পেলেও আজ এই কাঁকড়াটা আমার ভীষণ প্রিয় খাবার। তারপর যদি হয় আমার বাবার হাতের রান্না, তাহলে তো আর কথাই নেই। কিন্তু কি আর করা যাবে, বাবার কাছে তো আর থাকতে পারছি না। একটা সময়ের পর মেয়েদেরকে তার শ্বশুরবাড়িতে আসতেই হয়, তাই জন্য বাবা তো কাছে নেই, তাই বাবার মতনই চেষ্টা করলাম এই কাঁকড়াটা বানানোর জন্য। আমার বাবা এই কাঁকড়া রান্নাটা খুব ভালো পারে। অবশ্য আমি জীবনে এই প্রথমবারই রান্না করছি। রান্না করার পর মতামতটা খুব ভালোই ছিল, মন্দ ছিল না। চলুন এবার আপনাদেরকে বলা যাক আমি কাঁকড়াটা কিভাবে রান্না করলাম। জানি না বাবার মতো হবে কিনা, কিন্তু রান্নাটা করেছি, মন্দ হয়নি। প্রথমে বাজার থেকে কাঁকড়াটা ছাড়িয়েই নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর তো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে কাঁকড়াটা একটু লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আমার মতো কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কাঁকড়াটা কিভাবে রান্না করো সেটাও কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবে না। তো চলুন, কাঁকড়াটা ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কাঁকড়াটা আমার অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কতটা ঘিলু থেকে তেল ছেড়েছে দেখুন। এটা হচ্ছে কাঁকড়ার অনেকটা বিশেষত্ব। কাঁকড়ার ভেতর যদি ঘিলু থাকে, তাহলে সেই ঘিলু থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেবে, ঠিক মুরগির মাংসের মতো। দেখুন আমার কাঁকড়াটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। আর আমি যখন কাঁকড়াটা নাড়ছিলাম কড়াইয়ে, সেটা অবশ্য আপনারা খেয়াল করেছেন যে তখন কিন্তু কাঁকড়া নাড়ার সময় কিন্তু সেই রকম তেল ছিল না। এরপর কড়াইয়ে আরও একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন। আর এই মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কা দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। এরপর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। অবশ্যই কিন্তু এই রান্নাতে টমেটো যদি স্কিপ করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। টমেটো দিলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমাদের বাড়িতে এই রান্নাটা কিন্তু আমি আর মামনি ছাড়া কেউ একদমই খায় না এবং মুখেও তোলে না। আর ওদিকে দেখুন মশলাটা তো কষছিল, আর আমি ততক্ষণে একটু গরম মশলা শিলনোড়াতে পিষে নিচ্ছিলাম। যেহেতু বাবার মতো রান্না করার চেষ্টা করছি, তাই জন্য আর মিক্সার গ্রাইন্ডারে গরম মশলাটা পেস্ট করলাম না, একেবারে চলে আসলাম শিলনোড়াতে। কারণ আমার বাবা শিলনোড়াতেই গরম মশলা পেস্ট করতো, সেটা আমার মনে আছে। তো সেটা দেখেই আমিও বাবাকে কপি করলাম, যাতে বাবার মতো স্বাদটা পেতে পারি।
চলুন, আমার তো গরম মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মনে হয় শিলনোড়ায় মশলা পিষলে সেই রান্নাও কিন্তু অনেক ভালো খেতে হয়। আর এদিকে দেখুন আমার মশলাটা তো অনেকটাই কষানো হয়ে গেছে, এরপর অপেক্ষা শুধু তেল ছেড়ে দেওয়ার। এরপর আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আমাদের ডেলি রুটিনের যে মশলাগুলো থাকে সেগুলো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যতক্ষণ না কষাবেন ততক্ষণ কিন্তু কাঁকড়ার টেস্ট একদম পাবেন না। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে তখন আমাকে দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো দিয়ে দিলে কিন্তু রান্না কমপ্লিট নয়। আবারও কাঁকড়া দেওয়ার পরে আরও ভালো করে অন্তত 15 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে কাঁকড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা তো ভাজার সময় 80% মতো সিদ্ধ করেই নিয়েছি, আরও 20% সিদ্ধ কিন্তু করতে হবে। এই যে জল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো। যেমন বলা সেরকম কাজ, ঢাকা দিয়ে কাঁকড়াটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম অন্তত 15 মিনিট। দেখুন কি সুন্দর তেলটাও ছেড়ে গেছে আর কাঁকড়াটা আমাদের কিন্তু প্রায় রেডি, একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা যেটা দিয়ে দেব হচ্ছে আগে থেকে বেটে রাখা ঘি আর গরম মশলাটা বেটে রাখার পর ঘিটা আমি ওর সাথে অ্যাড করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে ঘিটা গরম মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু একদম রেডি কাঁকড়ার ঝাল। তো এইভাবে বন্ধুরা তোমরা একবার বাড়িতে কিন্তু রান্না করতে পারো, আমার মনে হয় মন্দ লাগবে না। তো বন্ধুরা চলো, আমার তো একদম কাঁকড়ার ঝাল রেডি, এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো বন্ধুরা তোমাদের কাঁকড়ার ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর কাঁকড়ার ঝালের রেসিপিটা আমারটা দেখে কে কে করেছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। অবশ্য আমার থেকে তোমরা ভালোই পারবে, কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম তো খারাপ হয়নি। আর এদিকে মামনি সবজিগুলো গুছাতে বসে গেছিলো। গাছ পাকা, হ্যাঁ পুরো গাছ পাকা সাইজটা দেখো, সত্যিই তাই। একজন জেঠিমা তাদের গাছ পাকা আম আমাদেরকে দিয়ে গেছিল, তো সেটাই বলা বলি করছিলাম আমরা, কত বড় আর সেই রকমভাবে মিষ্টি, একদম গাছ পাকা আম তো চট করে পাওয়াই যায় না। তো পেয়েছি তো ভীষণ ভালো। এই জেঠিমা এই নিয়ে না 2 বার আমাদেরকে দিয়ে গেল। তারপর চলে এসেছিলাম ছাদে, একটু মেঘলা মেঘলা করে আসছে, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর জানো তো আজকে তোষকগুলো একটু রোদে দিয়েছিলাম, কারণ সকাল থেকে প্রচুর রোদ উঠেছিল। আর তোমাদেরকে আকাশটা দেখাবো, দেখবে একদিকে রোদ আর একদিকে মেঘলা, মানে কীরকম লাগছে। এটা যে বর্ষাকাল একদম বোঝাই যাচ্ছে না। বর্ষাকালে মানে বৃষ্টিতে কোথায় জামা কাপড় মেলবো সেটা বোঝা যায় না। আর আমাদেরকে মানে জামা কাপড় রোদে আমরা মেলতে পারছি না, এতটা রোদের তেজ এইরকম। আর এদিকে দেখো আমাদের ছাদে পাপা কি সুন্দর করে মানি প্ল্যান্টটা লাগিয়েছে, যাতে লতিয়ে লতিয়ে পুরো কর্কেটের ওপর উঠে যায়। আর গাছগুলোর অবস্থা দেখো, এই রোদে বেচারা মানে ঝলসে যাওয়ার মতো অবস্থা সব গাছগুলোর। বর্ষাকাল কেউ বলবে। ওদিকে আমি সকালে এসে তোষকগুলো মেলে দিয়ে গেছিলাম, এখন মামনি চলে এসে তোষকগুলো তুলে নিয়ে একদম বিছানায় পেতে দেবে। একটু মাঝে মাঝে তোষকগুলো রোদে না দিলে না তোষকগুলো কীরকম একটা স্যাঁতস্যাঁতে টাইপ হয়ে যায় জানো তো, তাহলে মানে ভালো লাগে না সেই রকম বিছানাতে শুতে। তাই জন্য তোষকগুলো একটু রোদে দিয়ে আবার একটুখানি গরম করে নেওয়া।
তো চলো, আমাদের মোটামুটি সব কিছু নিচে নিয়ে যাওয়া হয়ে গেছে। এবার লাস্টে এসেছি এই বড় তোষকটা নিয়ে যেতে। এবার এটা নিয়ে গেলেই হয়ে যাবে। দেখো আকাশে মেঘও আছে, আবার আকাশটা পরিষ্কারও, মানে কীরকম একটা লাগছে। ওই সাইডটা করেছে মেঘ, আবার আমাদের এই সাইডটাতে কিন্তু মেঘ করেনি। তোষকটা এতটা ভারী যে মামনিও হাঁপিয়ে যাচ্ছিল, তাই জন্য মামনি দাঁড়িয়ে একটুখানি মানে রেস্ট নিয়ে নিল। এই তোষকটা ওই কাঁধে করে করে নিচ থেকে ওপরে নিয়ে আসা, আবার ওপর থেকে নিচে নিয়ে যাওয়া, মানে চারটিখানি ব্যাপার না। বাড়িতে ছেলেরা থাকলে ওরাই নিয়ে আসে, কিন্তু না থাকলে আমাদেরকেই নিয়ে যেতে হয়, তখন কিন্তু ভীষণ কষ্টকর। মানে এই তোষকগুলো নিচে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে কোমরে পায়ে ব্যথা, এতটাই ভারী। তো চলো, নিচে নিয়ে তো চলে এসেছি। এবার বিছানায় সুন্দর করে মামনি পেতে দেবে, বিছানাটা গুছিয়ে দেবে। বন্ধুরা, তোমরা কেন ভিডিওগুলো দেখছো না? তোমাদের কি ভালো লাগছে না? প্লিজ কমেন্টে জানিও, কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও রেডি করছি। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো। তোমরা না দেখলে আমার তো কষ্ট সবটাই জলে যাবে। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর আমাকে হেল্প করো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে তোমরা কীরকম টাইপের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, তাহলে সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।